আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরিয়া হকচকিয়ে উঠে বাতাসের চেয়েও দ্রুত গতিতে আফরানের হাত থেকে সিগারেটটা এক টানে ফেলে দিয়ে বলতে লাগলো, আপনি কি পাগল? কি করছেন এসব? কেউ নিজেকে এমন ভাবে আঘাত করতে পারে? আপনার আদৌ অনুভূতি বলতে কিছু আছে নাকি? আফরান মৃদু হেসে আরিয়ার ছোট হাত দুটো নিজের হাতের তালুতে নিয়ে বলল, এইটুকুতে এত সিরিয়াস? আপনার কাছে এইটুকু মনে হচ্ছে? দেখুন, আপনি যদি আমার সাথে থাকতে চান অবশ্যই এসব সাইকো টাইপ বিষয়গুলো বাদ দিতে হবে, না হলে কিন্তু আমি আপনার সাথে থাকতে পারবো না। আরিয়ার কথাটা শেষ হতেই মাথায় বিষণ্ণতা কাজ করতে লাগলো। বারবার এই মার মুখে এই চলে যাওয়ার কথাটা একদম মৃত্যুর চেয়েও বিষাক্ত আফরানের কাছে মনে হয়। এটা কি মেয়ে কোনো জন্মে বুঝবে? সঙ্গে সঙ্গে আরিয়ার কোমল হাত দুটো চেপে ধরে। কি করছেন কি? ছাড়ুন বলছি। এসব কোন ধরনের ব্যবহার? এতক্ষণ তো ভালোবাসা দেখাচ্ছিলেন, হঠাৎ কি হলো আবার? লাগছে আমার, ছেড়ে দিন বলছি। আফরান দাঁত কিরমিরিয়ে বলল, কার সাথে থাকার আরো ইচ্ছে আছে তোর? নাম বল। এত সাহস হলো কি করে তোর এসব বলার? একদম রক্তের বন্যা বইয়ে দেব। কি ভাবিস নিজেকে? সত্য করে বল, তোর ভেতরে আর কজন ছেলের নাম গাথা আছে? ওইগুলোকে পিষিয়ে দিতে আমার সময় লাগবে না। ছাড়ুন না। আমি কখন বললাম আমার জন্য আপনাকে? আমার অন্য কাউকে পছন্দ? সত্যি বলছি, আপনি ছাড়া আর কেউ নেই আমার জীবনে, বিশ্বাস করুন। দয়া করে আমার হাতটা ছাড়ুন বলছি। আফরান আরো জোরে চেপে ধরে বলল, মিথ্যে বলবি না একদম, সত্যি করে বল। ভালো করে বলছি, নয়তো পরে জানতে পারলে অস্তিত্ব থাকবে না ওই ছেলের। আরিয়া কান্না করতে করতে বলল, বিশ্বাস করছেন না কেন আমার কথা? সত্যি বলছি ভাইয়া। দেখুন আপনি কেমন করছেন, এই কারণগুলো আমাকে আপনার কাছে আসতে বারণ করে। বিশ্বাস করুন, আপনাকে ভালোবাসি, নয়তো ওই বাড়ি থেকে আসতাম না জেলাস হয়ে। বুঝতে পারছেন না কেন? সত্যি করে বলছি, এবার ছাড়ুন না। আরিয়ার কথাগুলো আফরানকে শান্ত করতে কিছুটা সফল হয়েছে। হাতের বাঁধন হালকা করে একটা দীর্ঘ শ্বাস ফেলে আরিয়াকে বলল, সত্যি তো? এই জন্যই এসেছিস? আরিয়া হাতটা ছাড়িয়ে প্রথমে ব্যথাতুর জায়গার দিকে তাকালো। লাল হয়ে গেছে হাত দুটো, আঙুলের ছাপ পর্যন্ত বসে গেছে। আফরান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে একবার দেখে নিল। আপনাকে আমার কিছু বলার নেই আর ভাইয়া, আপনার এই কাজগুলোর জন্যই। এটুকু বলে আরিয়া থেমে যায়। আবার যদি উল্টোপাল্টা কিছু বলে ফেলে নিশ্চিত এবার গলা টিপেই মেরে ফেলবে। আফরান চুপ করে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা ধরল। আরিয়া পেছন ডেকে বলল, কোথায় যাচ্ছেন? একা আসার শাস্তি কিন্তু এখনো দেইনি। জাস্ট একটু মায়া হলো, তাই কিছু করবো না, চিন্তা করিস না। চাচা চাচি কেউ কিন্তু বাড়িতে নেই, একাই এখানে থাকবি, আর এটাই তোর শাস্তি। আরিয়া ভয়ে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আপনি আমায় একাই রেখে যেতে পারবেন ভাইয়া? যদি ভূত এসে আমাকে নিয়ে যায় তখন কি হবে আপনার? তুই ওটারই যোগ্য। একা আসার সময় মাথায় ছিল না যদি রাস্তায় কোনো ঝামেলা হতো তখন? আরিয়া ঢোক গিলে আফরানের কাছে যেতে নেয়, কিন্তু তার আগেই আফরান দ্রুত পায়ে বাহির থেকে দরজা আটকে দিয়ে চলে যায়। আরিয়া দরজা ধাক্কিয়ে বলতে লাগলো, দরজাটা খুলুন ভাইয়া, আমি একা ভয় পাই। খুলুন বলছি। দেখুন আর হবে না বললাম তো। আপনি খুব বাজে ভাইয়া, আমাকে একটুও বোঝেন না। বেশ কিছুক্ষণ পর আরিয়া কান্না বন্ধ করে উঠে দাঁড়িয়ে সরাসরি রাউন্ড দিতে লাগলো। খাবার মতো কিছু পায়নি। মা বাবা কোথায়? উনি কিছু করে দেননি তো? বাড়ির বেহাল অবস্থা দেখে বোঝা যাচ্ছে ভাঙাচূড়াগুলো মালামাল এলোমেলো হয়ে আছে। নিশ্চয় জোর করে উঠিয়ে নিয়েছে খারাপ লোকটা। মা বাবাকে খুঁজতে হবে যেভাবেই হোক, কিন্তু খুঁজে বের করতে হলে আগে ওনার কাছ থেকে পালিয়ে যেতে হবে আমায়। এদিকে জাফর সাহেব অফিস থেকে এসে আরিয়া নিখোঁজ হওয়ার কথা জানতে পেরে অনেক খুঁজেছে, কিন্তু হদিস মেলেনি। তাই পুলিশ কমপ্লেন করে, কিন্তু পুলিশরা এখনো অবধি কোনো তথ্য দিতে পারেনি। সামিরাও যাদের চেনে সবাইকে প্রায় কল করে করে জিজ্ঞেস করেছে। তাছাড়া আরও কোথাও যাওয়ার হলে তো অন্তত আমাকে বলে যেতে পারতি। হুট করে কোথায় হারিয়ে গেলি? কিন্তু আয়ুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিক সেদিকে রাস্তায়
সকল জায়গায় গিয়ে আরিয়ার ফটো দেখিয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু বৃথা। আরিয়ার বাবার কাছেও হাজারবার কল দেওয়ার ট্রাই করছে, কিন্তু যতবারই ফোন দিয়েছে সুইচ অফ আছে বলছে। আফরানকে পর্যন্ত ফোন দিয়েছে খবরটা জানানোর জন্য, কিন্তু আফরান একবারের জন্য ফোনটা ওঠানোর প্রয়োজন মনে করেনি। হঠাৎ ঝোড়ো হাওয়ার শসা আওয়াজে আরিয়ার ঘুম ভাঙে। কাঁদতে কাঁদতে এভাবে ঘুমিয়ে পড়েছিল আরু, কিন্তু এত প্রবল হাওয়ায় জানালার পর্দাগুলো এপাশ ওপাশ উঠছে। দরজা থেকে বাতাসের কারণে শসার শব্দে আরিয়া কেঁপে ওঠে। লাইট জ্বালানোই ছিল। পাশ থেকে জগটা নিয়ে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে গিলল। শরীর ঠান্ডা হয়ে আসছে। ভয়ে বিকেলে তো আকাশ একদম পরিষ্কার দেখেছিল, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে কেন? আজ বৃষ্টিটা না হলে কি হতো না? ভাবার মাঝেই হঠাৎ করে লাইটের আলো নিভে যায়। দেশে এই একটা সমস্যা, একটু বৃষ্টি বা রোদের আনাগোনা দেখা গেলেই লোকগুলো কারেন্ট খেলা শুরু করে। আরিয়া এবার ভয়ে একদম দেয়ালের সাথে ঘেঁষে কম্বলটা সাইড থেকে টেনে নিয়ে শরীর মুড়িয়ে দিয়ে শুধু মাথাটা বের করে আওয়াজ করে কাঁদতে লাগলো। আম্মু কোথায় তোমরা? ভয় লাগছে খুব, এসো না আমার কাছে। বাবা প্লিজ দেখো, তোমার মেয়ে খুব ভয় পাচ্ছে। কথাগুলো বলে আরিয়া ডুকরে বুক ভাসায়। এমন একা রেখে কিভাবে চলে যেতে পারলেন ভাইয়া? একটু মায়া হলো না? হবেই বা কি করে? আপনার তো মনই নেই। আরিয়ার জীবনে এমন কালো রাত প্রথম আসলো। এত ভয় কখনো পায়নি সে। মিস্টার মাফিয়ার থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে সময়টা। আচ্ছা, অন্যদিন তো ঘুমোলেই কখন সকাল হয়ে যায় বোঝা যায় না, আজ কেন সময়টা দীর্ঘ হচ্ছে? এসব ভাবনার মধ্যে হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে শিউরে উঠে কলিজা। কাপা গলায় বলল, কে 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 আপনি? অন্ধকারে মানুষটির প্রতিচ্ছবিও দেখা গেল না, আর আওয়াজও করলো না কোনো রকম। ভাইয়া? কোনো উত্তর নেই। আরিয়া বুঝল নিশ্চয়ই তার মাফিয়া কিলার তাকে এমন একা এই অবস্থায় রেখে গিয়ে চিন্তায় মরে যাচ্ছিল। আবারও এসেছে। খুশিতে দৌড়ে খাট থেকে নামতেই আরিয়াকে জড়িয়ে ধরল। আমি জানতাম তুমি আসবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে যেতে পারোই না আমায়, বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নিস্তব্ধতায় কাটে কিছু মুহূর্ত, কিন্তু হঠাৎ আরিয়াকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল আফরান, পুনরায় আগের মতো দরজা লাগিয়ে। আরিয়া পেছন থেকে ভাইয়া বলে ডাকলো, কিন্তু কোনো উত্তর পায়নি। কিন্তু এমন করার মানে কি? আরিয়ার মাথায় ঢুকলো না। এমন করে কিভাবে আপনি চলে যেতে পারলেন আমায় এভাবে রেখে? আবারও এই গুমট অন্ধকারে আরিয়ার ভয়ে বুক কেঁপে ওঠে। ভয়ে আস্তে করে পা ফেলে খাটের উপর এক পা রাখতেই আবার দরজার আওয়াজ পেয়ে পেছনে ঘোরে। আফরান দরজার কাছে থাকতেই আরু বলে ডাকলো। আরিয়ার চোখ মুহূর্তেই আবার খুশিতে চাকচিক্য হয়ে ওঠে। আফরানের ডাকে সাড়া দিয়ে বলল, ভাইয়া কোথায় চলে গিয়েছিলে? আফরানের শরীর ভিজে ছোপ হয়ে আছে। দৌড়ে এসে আরিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বেশি ভয় পেয়েছো? এই যে আমি এসে পড়েছি, দেখো আমার ভুল হয়ে গেছে আজ, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারিনি এমন হবে। আরিয়াও ঝাপটি মেরে আফরানকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি খুব বাজে, এমন করে শাস্তি দেন কেন? আমার ভয় করে না? ভুল হয়ে গেছে আমার কলিজা, আর হবে না, বিশ্বাস করো। আরিয়া চুপচাপ চোখ বন্ধ করে জড়িয়ে আছে। ভয়ের তোলপাড় যেন বুক থেকে যাচ্ছেই না। হঠাৎ করেই আফরান আরিয়ার শরীরে জড়ানো জামাটা শক্ত হাতে একটানে ছিঁড়ে হাত থেকে ছুঁড়ে ফেলে। আরিয়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, তোর মতো চরিত্রহীন মেয়ের জন্য এতক্ষণ আমার প্রাণ যায় যায় অবস্থা হচ্ছিল। আরিয়ার মাথায় কিছু ঢুকলো না। কি থেকে কি হলো? এমন করছে কেন উনি? আর জামা কেন? যদিও কারেন্ট না থাকায় অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়নি। আরিয়ার শরীর ঢাকতে প্রথমে 2 হাত ক্রস করে বুকের ওপর দেয়, তারপর খাট থেকে একটা হাতে কম্বল নিয়ে শরীরে জড়িয়ে ভয়ঙ্করভাবে গর্জিয়ে উঠল আরিয়া। প্রবলেম কি আপনার? এগুলো কোন ধরনের অসভ্যতা? আপনার ধারণা আছে কি করেছেন আপনি? মাথাটা কি একদম গেছে? আফরান আরিয়ার কাছে গিয়ে বাহু ধরে কম্বলটাও সরিয়ে দিয়ে খামচে ধরে যতটা জোরে ধরা সম্ভব ততটাই জোরে ধরেছে। আফরানের হাত মুহূর্তে ভিজে ওঠে, হয়তো রক্তে। সত্যি করে বল, কাকে ফোন করে এনেছিলি? আজ হয়তো তোকে মারবো, নয়তো একদম পাগল বানিয়ে ছেড়ে দেব। এমন অবস্থা বানাবো যে বেঁচে থাকার ইচ্ছেটুকুও থাকবে না।
আরিয়া বাহুর ব্যথায় কুকিয়ে ওঠে। চোখ বন্ধ করে আফরানের শার্ট খিঁচে বলতে লাগলো, লাগছে তো। পাগল হয়ে গেছেন ভাইয়া। দরজা আপনি বাড়ি থেকে আটকে গিয়েছেন, আবার নিজেই খুলে এসেছেন। চোখ কি অন্ধ আপনার? আর আমি ফোন পাবো কোথায়? আমি আপনাদের বাড়ি থেকে কিচ্ছুটি নিয়ে আসিনি, গাড়ির ভাড়াটুকু ছাড়া। দেখেননি ফাঁকা হাতে এসেছি। আচ্ছা সেসব না হয় বাদই দিলাম, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতে মুখে বাঁধলো না আপনার? আফরান আরিয়ার কোনো কথা শুনলো কিনা জানি না, তবে এই মুহূর্তে পৃথিবীটা পুরো ছারখার করে দিতে ইচ্ছে হচ্ছে আফরানের। কিভাবে পারলো এই মেয়েটা আমাকে ঠকাতে? একে তো পাপ করেছে, তার উপরে মিথ্যা বলেই যাচ্ছে। এই মেয়েকে মেরে নিজেকেও মেরে দিতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। একটা মেয়েকে নিজের করে ধরে রাখতে পারলাম না। ছি, শেষ পর্যন্ত কিনা আরেকজনকে বিলিয়ে দিল শরীর। এটাকে পরকীয়া বলে না? বেঁচে থাকার কোনো অধিকার নেই এই মেয়ের। আরফান চৌধুরীর সাথে ধোঁকা, নো ওয়ে। আরিয়া আফরানের বুকের ওপর শার্ট খামচে ধরে ক্রমাগত ব্যথার কারণে, যদিও এতে আফরানের বুকেও প্রচন্ড ব্যথা হয়, তবে আফরানের এতে কোনো ভ্রুক্ষেপ নেই এই মুহূর্তে। আমার ব্যক্তিগত জিনিস নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার এই মেয়ের নেই। যেহেতু করে ফেলেছে, এর ফল তো ভোগ করতেই হবে। আর কিছু না ভেবে আরিয়ার বাহু ছেড়ে দিতে হাতের ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে টেবিলের একপাশে রাখে। আরিয়া ছাড়া পাওয়া মাত্রই ব্যথা ভুলে গিয়ে আগে বিছানার উপর থেকে কম্বল টেনে শরীরে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ এমন করবেন না, আমার সাথে কি হয়েছে বুঝিয়ে বলুন। আফরান আরিয়ার দিকে ধনুকের অগ্রভাগের ন্যায় ধারালো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বাঁকা হেসে কাছে এসে বিছানার উপর থেকে এক হাতে ওড়নাটা নিয়ে কি যেন ভেবে আবার রেখে দিয়ে ফোনটা অন্য রুম থেকে রহিমা বেগমের বিশাল আকৃতির কাপড়টা নিয়ে আসলো মিনিটের মধ্যে। কি করবেন আপনি? বলুন না কি করবেন। এটা কেন এনেছেন? আফরানের মুখে শুধু পিশাচময় হাসির রেখা দেখা যাচ্ছে। চোখ দুটো যে গাঢ় লাল হয়ে আছে, ফ্লাশের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আরিয়ার কাছে এসে শরীর থেকে কম্বলটা একটানে ছিটকে ফেলে কাপড়ের একটু অংশ ছিঁড়ে নিঃশব্দে আরিয়ার দু হাত শক্ত করে ধরে একসাথ করে কাপড়ের টুকরোটা দিয়ে বাঁধতে শুরু করে। আরিয়ার চোখ বেয়ে অনবরত পানি ঝরছে। চোখ জোড়া বন্ধ করে আছে, শরীরের ছোট কাপড় ছাড়া আর কিছু পরিহিত নেই। আপনার কি একটু মায়া দয়া নেই? লজ্জা শরম নেই? আপনার নাই থাকতে পারে, তাই বলে কি আমারও নেই? প্লিজ ওটা শরীরে জড়াতে দিন, ইজ্জতটুকু অন্তত রাখুন। বলে কাঁদতে লাগলো আরিয়া অসহায়ের মতো। ছোটার চেষ্টা করছে, কিন্তু এই বৃহত্তর শক্তির কাছে কি আর তার এইটুকু শক্তির কোনো দাম আছে? কি করছেন এসব? কি করেছি আগে বলুন না, দয়া করে। কথা বলছেন না কেন? প্লিজ ছেড়ে দিন বলছি। আমাকে বেঁধে দিয়ে চলে যাবেন তাই না? দেখুন যাই করুন মেনে নিচ্ছি, কিন্তু ওটা আমার শরীরে দিয়ে দিন। আপনার পায়ে পড়ছে, দয়া করুন আমায়। বলে আওয়াজ করে কাঁদতে লাগলো আরিয়া। আফরানের সেদিকে কোনো প্রকার মন নেই, উল্টো আরিয়াকে এই অবস্থায় দুহাত উল্টে কোলে তুলে নিয়ে খাটের ওপর ঠাস করে ফেলে দেয় কোল থেকে। তারপর পরনের বেল্টটা খুলে নিচে ফেলে দিল। এমন ভাবে ফেলতে পারলেন আমায় ভাইয়া? খুব ব্যথা পেয়েছি তো আমি। এমন করছেন কেন বলুন না, কিছু তো বলুন ভাইয়া। আমার আর্তনাদ কি আপনাকে আজ ছুঁতে পারে না? কেন এতটা নির্দয় হচ্ছেন? একবার তো বলুন অপরাধ কি কি করেছি আমি? আফরান আবারও ডেভিল হেসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, যেই না বয়স হয়েছে অমনি শরীরের গরম রক্তে শারীরিক চাহিদাটাও বেড়ে গিয়েছে। হতেই পারে এই বয়সে, কিন্তু বিয়ে করেছে কি ঢং করতে? বিয়ের পরও অন্য ছেলের সাথে রাত কাটানোর জন্য এত সাহস বেড়ে গেছে যে আরফান নামটাকে মাথা থেকে ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে মেলামেশা করছিস? সাহস কি করে হয় তোর আমার পার্সোনাল বডি নোংরা করার? কি সব বলছেন ভাইয়া? আমি কিছু করিনি, সত্যি বলছি। আফরান শার্ট খোলা শেষে শার্টটা ছুঁড়ে ফেলে দিয়ে আরিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। ভাইয়া কি কথা শেষ হওয়ার আগেই আরিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় আফরান। আরিয়া ছুটার জন্য ছটফট করে, কিন্তু আফরান এক হাতে আরিয়ার মাথার পেছনের চুলে শক্ত করে ধরে অন্য হাতে পিঠের নিচ থেকে অপর পাশের বাহুখানা সর্বশক্তি দিয়ে পেঁচিয়ে ধরে, এতে আরিয়ার নড়াচড়া করার শক্তিটুকুও হারিয়ে ফেলে। আরিয়ার হাত বাঁধা, নিজেকে ছড়ানোর মতো কোনো উপায় পেল না। আজ আফরানকে নরপশুদের কাতারে দাঁড় করাতে ইচ্ছে হচ্ছে আরিয়ার।
ঠোঁট জোরে এমন করে কামড়ে দিচ্ছে বারবার, একটু পর পর। সময়টা আজ বয়ে গেছে বোধহয়, শেষ হবার নয় এই অবাধ্য রাত। কিভাবে আটকাবে আফরানকে? সে সুযোগটুকুও কেড়ে নিয়েছে আফরান। চিৎকার করার মতো আওয়াজ বের হচ্ছে না, শুধু গোঙানির আওয়াজ। আরিয়ার গলায় কিভাবে চিৎকার করবে? কখন থেকে উষ্ঠাদয় নিজের মতো কামড়ে যাচ্ছে, ছাড়ার নামগন্ধ নেই। তবে মাঝে মাঝে যে খুব জোরে কামড়গুলো দিচ্ছে, এতটাই বিষাক্তময় লাগছে যেন এক্ষুনি দমটা বেরিয়ে যাবে। এত ক্ষোভ কিসের ওনার আমার উপর? কি করেছি আমি? প্রায় অনেকক্ষণ পর ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবায় আফরান। আরিয়ার সুযোগ পাওয়া মাত্রই চিৎকার করতে লাগলো, প্লিজ কেউ বাঁচাও, কেউ হেল্প মি। কিন্তু এই ঝড়ো হাওয়ার রাত্রিরে কে শুনবে তার আওয়াজ? আফরান এবার মাথা উঠিয়ে ডেভিল হেসে পাশ থেকে এক হাতে আরিয়ার ওড়নাটা নিয়ে মুখ বেঁধে দেয়। আরিয়া চেয়েও কিছু করতে পারছে না। এর থেকে বড় অসহায় মুহূর্ত জীবনে আর কখনো আসেনি। চোখ বেয়ে অনর্গল পানি ছড়িয়ে যাচ্ছে শুধু। আরিয়ার শরীর থেকে একটু উপর হয়ে এক হাত এগিয়ে ফোনের ফ্ল্যাশটা বন্ধ করে দিয়ে পুনরায় আফরান নিজের কাজে মনোযোগ দেয়। পরপর আরিয়ার গলায়, ঘাড়ে, পেটে কামড় বসায়, স্বাভাবিকভাবে নয়। প্রতিটা কামড়ের জায়গাগুলোতে সঙ্গে সঙ্গে নীলচে আকার ধারণ করেছে নিশ্চিত। বেশ কিছুক্ষণ পর স্পর্শকাতর স্থানগুলোতেও আফরানের বেসামাল হাত চলে যায়। মত্ত হয় নির্লিপ্ত, পাষণ্ডময় অস্বাভাবিকভাবে আরিয়াকে উপভোগ করায়। কেউ কি আটকানোর মতো আছে? কেউ কি আজকে রাতের কথা জানবে? আরিয়া কি এর পরেও আফরানের সাথে থাকবে, নাকি নিজেকেই শেষ করে দেবে বাধ্য হয়ে? এমন অপবিত্র শরীরের মূল্য আছে? কাউকে জানালেও তো লাভ নেই। কে বিশ্বাস করবে মিস্টার আফরান চৌধুরী তাকে রেপ করেছে? সবকিছুই বৃথা যাবে। তার চেয়ে আত্মহত্যা জিনিসটাই ভালো নয় কি? আরিয়া ব্যথায় একটু পর পর কাতরিয়ে উঠছে। আফরানের ব্যথায় একটু তার কিছুই যায় আসে না। মত্ত হয়ে আছে আরিয়াকে শাস্তি দেওয়ার পরম নেশায়। কিন্তু এমনভাবে তো সে তার বউকে উপভোগ করতে চায়নি। সুন্দরভাবে শুধু একটু বাঁচতে চেয়েছে বউটাকে নিয়ে। সেটা তো বউ দিতে পারলো না, বারবার কিছু না কিছু করবেই। কিন্তু আজ যেটা করেছে সেটার মূল্য অবশ্যই তার বউকে দিতেই হবে। কাকে এনেছে সে রাতের বেলা বাড়িতে? ওই পারফিউমের ঘ্রাণটা কার শরীর থেকে লাগিয়েছে নিজের শরীরে? আমার তেমন স্মেলের কোনো স্প্রে নেই। তবে কি এটা প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট নয় যে অবশ্যই কাউকে এনেছিল? ওই সন্ধ্যা রাতে তো এমন সন্দেহভাজন কোনো কিছু পায়নি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর যখন বুঝতে পারে আরিয়া সবটা আর নিতে পারবে না, প্রায় জ্ঞান হারানোর অবস্থা, সেই মুহূর্তে এসে আফরান আরিয়ার শরীরের ওপর থেকে নেমে পাশের বালিশটায় মাথা রেখে চোখ বন্ধ করে দীর্ঘ বিষাদময় শ্বাস ছাড়ে। ইচ্ছে তো এখনো হচ্ছে একেবারে মেরে দিবে এই মেয়েকে। যার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগে থাকবে, ওই নষ্ট শরীর দরকার নেই তার। তবুও শেষ মুহূর্তে নিজের বেহায়া মনের কাছে হার মেনে নিয়ে ছেড়ে দেয়। তারপর উঠে খাট থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। আরিয়ার বেহাল অবস্থা হয়ে গেছে। শরীরে বিন্দু পরিমাণও শক্তি নেই, এই বুঝি জ্ঞান হারাবে। নিথর ক্লান্ত শরীরটা বড্ড ব্যথায় হয়ে আছে। চোখ বন্ধ করে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো। ওয়াশরুম থেকে বের হয়ে এসে ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করে ফ্ল্যাশ জ্বালাবে, ঠিক তখনই আরিয়া দুর্বল শরীরটাকে নিয়ে মুহূর্তে শোয়া থেকে চট করে উঠে বসে আফরানের দিকে শেষবারের মতো অনুনয়ের চোখে তাকিয়ে মাথাটা দুদিকে নাড়িয়ে কিছু একটা ইশারা করে। এই দৃষ্টির ভাষা বুঝতে আফরানের অসুবিধা হয়নি, তাই ফ্ল্যাশ না জ্বালিয়ে আরিয়ার হাতের বাঁধন খুলে দিয়ে মুখে বাঁধা ওনাটাও খুলে দিয়ে ক্ষীণ আওয়াজে বলল, আরিয়ার এই শরীরে যেই শক্তিটুকু আছে অবশিষ্ট, সেটা নিয়ে পাশ থেকে মায়ের ছেঁড়া অবশিষ্ট কাপড়খানা সামনে দেখে সেটা নিয়ে পুরো শরীর ঢেকে নিয়ে খাট থেকে নামতে চায়। আফরান কোনো কথা না বলে আরিয়াকে কোলে তুলে ওয়াশরুমে দিয়ে আসে। আমি দরজাটা আটকিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে হাতের মুঠোয় কম্বলটাকে খিঁচে দেয়ালের সাথে হেলান দিয়ে নিজের এতক্ষণের কষ্ট ভারাক্রান্ত হৃদয়টাকে কান্নার আবেশে ভাসিয়ে দিলাম। কেন আবার জীবনটা এমন করে নষ্ট করে দিলেন ভাইয়া? কি করেছি আমি আপনার সাথে? বলে বলে ডুকরে কাঁদতে লাগলাম। চোখের সমস্ত জল পানির সাথে মিশে যাচ্ছে। আজকের এই দিনের জন্য আপনাকে খুব করে আফসোস করতে হবে, দেখে নিয়েন ভাইয়া। চোখ খুলে চারিদিকে নিজেকে আবিষ্কার করলাম একটা রুমে। শরীরটা ভীষণ ধরে আছে। চারিদিকে একবার চোখ ঘোরালাম রুমটা চিনতে,
আমার অসুবিধা হয়নি। উঠে বসতে চাইলাম, কিন্তু শরীরের ব্যথায় অক্ষম হলাম। তার মধ্যেই দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকালাম। সামিরাকে দেখে কেন জানি না হঠাৎ বুকটা আটকে উঠল। হকচকে উঠলাম। এর মধ্যেই আয়াস, জাফর, চাচার সাথে সাদেক ভাইয়াও আসলেন। সামিরা আস্তে আস্তে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি এমন না বলে? যদি কিছু হয়ে যেত? বলে সামিরা আমার পাশে বসলো। জানি না কেন এই মুহূর্তে আমার এই বাড়িতে প্রত্যেকটা মানুষকে খুব ভয়ঙ্কর মনে হতে লাগলো। আমি শোয়া থেকে হাঁপাতে হাঁপাতে উঠে নিজেকে গুটিয়ে নিয়ে কাপা কাপা কণ্ঠে বললাম, আমার কাছে আসবেন না কেউ, আমি কিছু করিনি, এখান থেকে চলে যান। আরিয়ার চোখ জোড়া লাল হয়ে আছে, চোখে পানি ভাসমান, কিন্তু টপকে পড়ছে না। ভীষণ ভয় পেয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে। মুখের উপর দুহাতে ঢেকে মাথাটা খাতের সাথে গোজার চেষ্টা করছে আরিয়া। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। আরিয়ার এমন আচরণে হতবাক সবাই। আয়ুষ ভরকে ডেকে গিয়ে কাছে এসে বলল, আরু, কি হয়েছে তোর? আরিয়া নিজেকে আরেকটু দূরে সরিয়ে বলল, প্লিজ এখান থেকে চলে যান, সত্যি বলছি আমি কিছু করিনি। সামিরা আরিয়ার একদম কাছে গিয়ে বলল, ভয় পাচ্ছিস? আমি সামিরা, দেখ আমায়। এমন করছিস কেন আরু? কি হয়েছে বল? চলে যাও এখান থেকে তোমরা। জাফর সাহেবের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। বলেছিলাম না তোমাদেরকে, আফরান নিশ্চয়ই মেয়েটার উপর অত্যাচার করেছে। আমি দেখেই বুঝেছিলাম, তোমরা তো বিশ্বাস করোনি। এখন দেখো কি হয়েছে। আঙ্কেল, তেমন কিছুই হয়নি, হয়তো কিছুতে ভয় পেয়ে আছে, ঠিক হয়ে যাবে। একটু টাইম দিন, পরে জিজ্ঞেস করা যাবে। সামিরার চোখে পানি। আরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরু ভয় নেই, কিছু করব না তোকে। আমি সামিরা, দেখ। আরিয়া একটু সামিরার দিকে তাকালো। সামিরা বুঝিয়ে কোমল গলায় বলল, শান্ত হ, কিছু করব না তোকে, এখানে আয়। আরিয়া ঠাস করে সামিরাকে জাপটে ধরে বলল, ওনাকে বল চলে যেতে। আমি 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 কিছু করিনি, সত্যি বলছি। আমাকে কেন শাস্তি দিচ্ছে? বলে হাউমাউ করে কাঁদতে লাগলো আরিয়া। আঙ্কেল, এই মুহূর্তে একটুর জন্য সবাই এখান থেকে চলে যান প্লিজ। উনি ভয় পাচ্ছে হয়তো সবাইকে। কি হয়েছে আরুর? সবাই কেমন ভয় পাচ্ছে কেন? সাদেক, তুই তো কম বেশি বুঝিস, এসব বললে না। কি হয়েছে? উনি হয়তো ভয় পাচ্ছে আমাদের। ওনার সাথে হয়তো ভয়াবহ কিছু হয়েছে, যার ফলে ওটাকে ভুলতে পারছে না। এই ধরনের মানুষ অনেক দেখেছি আমি। হোয়াট? কি বলছিস এসব? আফরান তো বলল বাড়ি গিয়েছিল, আসার পথে নাকি মাথা করে অজ্ঞান হয়েছিল। বললেই ওই ছেলেকে বিশ্বাস করে নিতে হবে? এখন তো আমি নিশ্চিত আমার মেয়েটাকে ওই ছেলে এমন কিছু শাস্তি দিয়েছে, হয়তো খুব মেরেছে। দেখছিস না, বললো শাস্তি না দিতে। আয়ুষ কি যেন একটা ভেবে সামিরাকে বলল, তুমি একটু ওর সাথে থেকো, দেখো কিছু বলে কিনা। হুম। সাদেক জাফরকে ধরে নিয়ে যায়। আয়ুষও বেরিয়ে যায়। সামিরা দরজাটা লাগিয়ে দিয়ে এসে আরিয়ার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু খাবি? আরিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে, চুপ করে শান্ত হয়ে। কিছু নিয়ে আসি? লাগবে না। আরিয়ার স্বাভাবিক কণ্ঠ শুনে সামিরা আরিয়ার দিকে তাকালো। আরু কি হয়েছে বলবি? আরিয়া আস্তে ধীরে উঠে বসে বলল, হেল্প করবি? আর কিচ্ছু তোর কাছে চাইবো না, একটা আবদার রাখবি? সামিরা আরিয়ার স্বাভাবিক অবস্থা দেখে খুশিতে বলে ওঠে, তুই ঠিক আছিস আরু? তখন এমন করছিলি কেন? কোথায় ছিলি কাল? বাড়ি কেন গিয়েছিলি কাউকে না বলে? নাকি ভাইয়া মিথ্যা বলেছে? বল না। আমি তোকে কিছু বলেছি, হেল্প করবি কিনা সেটা বল। কিসের কথা বলছিস রে? কিসের হেল্প লাগবে তোর? হোয়াট? পাগল হয়েছিস? পালিয়ে কোথায় যাবি? যেদিকে গেলে একটু বাঁচতে পারবো, নয়তো শান্তিতে মরতে পারবো। পাগল হয়ে গেছিস? কি সব বলছিস? ভাইয়া তোকে আবার মেরেছে, এই কারণে বলছিস তাই না? দেখ আরু, ভাইয়া তোকে ভালোবাসে তাই। এইটুকু বলে আরিয়া বলল, অনেক হয়েছে, আর কিছু বলবি? হ্যাঁ, তুই হেল্প না করলে আমি নিজেই চলে যাব। দেখ আরু, পাগলামি করিস না। আর তোর বাবা মার কথা ভুলে যাচ্ছিস তুই, ওনারাও আছে। কি অবস্থা হবে ওনাদের ভেবেছিস? ভাইয়ের থেকে পালিয়ে কোথাও থাকতে পারবি না, সেটা তুইও জানিস। ভাইয়া তোকে খুঁজতে আকাশ পাতাল এক করে হলেও বের করে আনবেই। ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে আরু, তুই দেখতে পাচ্ছিস না কেন ভাইয়ার? আরিয়া মুখে বিদ্রুপের হাসি রেখা টেনে বলল, রাইট, বাট হালকা মিস্টেক। পাগলের মতো নয়, সাইকো জিনিস। উনি সেই কাতারের একজন।
বাট ভালোবাসা এটা ওনার সাথে যায় না। আর কত প্রমাণ দেখবি, দেখেও তোরা অন্ধ কেন? ওয়াই? দেখ আরু, ভুল করছিস বুঝতে। রুম থেকে বের হয়ে যা, নয়তো ভালো হবে না। একা থাকতে দে। দেখ আরু। আরিয়া চেঁচিয়ে বলল। বললাম না কারো কথা শোনার মতো ইচ্ছে আমার নেই। এখন যেটা আমি বলবো সেটাই শুনতে হবে, ওকে? গেট আউট নাও। সামিরা আরিয়ার ধমকে চমকালো। কখনো তো এমন আচরণ করেনি আরু। আমার সাথে কেন, শুধু কারোর সাথেই নয়, আজ কি হলো? আরিয়া এবার সামিরাকে এক হাত দিয়ে টেনে খাট থেকে নামিয়ে দিয়ে বলল, কি বলি বুঝিস না? সামিরার এক মুহূর্ত না দাঁড়িয়ে বের হয়ে যায়। আফরানের পেছনে কয়েক হাত দূরে 5-6 জন বডিগার্ড ব্ল্যাক জ্যাকেটে হাঁটছে তাল মিলিয়ে। তানভীর প্রায় পাশাপাশি দ্রুত পায়ে আফরানের সাথে তাল মিলিয়ে হাঁটছে। উদ্দেশ্য আফরানের চেম্বারে যাওয়া। পরনের কোটটা খুলে তানভীরের দিকে ছুঁড়ে মারতেই তানভীর সেটা ক্যাচ করে নেয়। Did you know who it was? ইয়েস বস। I want full details. আসলে সেদিন ভাবিকে যে ছবিগুলো আটকিয়েছিল, ওরা কাজী মিসেস শবনমের পাঠানো লোক ছিল। উদ্দেশ্য ছিল ভাবির সাথে আপনার কিসের সম্পর্ক সেটা জানা, পরে ভাবিকে মেরে দেওয়া। আফরান তানভীরের কথায় হঠাৎ থামে, দু হাতের মুঠি বদ্ধ করে দাঁতে দাঁত পিষিয়ে বলল, Who is Shabnam? I will kill her. তানভীর আফরানের কথা শুনে কাপা গলায় বলল, কেএস ইন্ডাস্ট্রির মালিক। সেদিন যে বিয়ে বাড়িতে দুটো ছেলেকে মেরেছিলেন, ওই ছেলে দুটোর বড় বোন। প্রতিশোধ নিতে চায়। শুনেছি ওই মহিলা বেশ ভালো ভালো গ্যাংস্টারদের সাথে হাত আছে। আফরান বাঁকা হেসে বলল, Ladies, oh God, এখন আমার গার্লসদের সাথেও গেম খেলতে হবে? How funny. ওটার খবর নিয়েছিস? তানভীর দরজাটা লক করে দিয়ে এসে বলল, স্যার, জানতে পেরেছি, কিন্তু এতটা সহজ নয়। আফরান হাত থেকে ফাইলটা এক সাইডে রেখে রক্তিম চোখে তাকায়। তানভীর ভয়ে জড়সড় হয়ে বলল, আসলে আমরা জেনে গিয়েছি এটা এখনো মাহিন খান জানে না। জেনে গেলে সরিয়ে ফেলবেন, তাই কাজটা একটু ধীরভাবে করা উচিত। আফরান দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়িয়ে ধরে কি যেন একটা ভেবে বলল, আগামীকালের মধ্যে যেন ওরা একদম সুস্থ হয়ে ফিরতে পারে। কিন্তু বস। আফরান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, সবগুলো ফাইলের ওপর হাত মেরে ডেভিল হেসে বলল, মুখের ওপর কথা বলতে শিখে গেছিস দেখছি। কি করা উচিত এখন তোকে বলতো? তানভীর মাথা ঝুঁকিয়ে নত স্বীকার করে বলল, সরি বস, নেক্সটে হবে না। আফরানের হাতে ছোট চাকু, ওটার দিকে তাকিয়ে টেবিলের পাশে কেটে ধীর পায়ে আস্তে আস্তে বলল, এত বছর ধরে আছিস তবুও চেনা হলো না আমায়? তানভীর বুঝলো এই বুঝি প্রাণটা যাবে। আফরান তানভীরের কাছে এসে বাম হাতটা ধরে ছোট চাকুটা দিয়ে শিরাটার একটু উপরে আস্তে ধীরে লিখতে শুরু করলো। তানভীর চিৎকার করছে না, চোখ বন্ধ করে পানি ছড়িয়ে যাচ্ছে আর শরীর থেকে ঘাম সবেগে বেরিয়ে পড়ছে। ঠিক পানিতে ভিজে আছে মনে হচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে। আফরান কিঞ্চিত রক্ত মাখা হাত চাকুটা তানভীরের সেই হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন ঠিক আছে তাই না বল? তানভীর চোখ মেলে প্রথমে লেখাটার দিকে তাকায়। ফর্সা ত্বকে চোখ লাল হয়ে যাওয়া ঠিক বেমানান লাগছে তানভীরকে। আফরান তাচ্ছিলের হাসি টেনে পাশ থেকে কোটটা নিয়ে বের হয়ে যেতে নেয়। আবারও কিছু একটা মনে করে ফিরে এসে বলল, সন্ধ্যার মধ্যে সকল কোম্পানির প্রত্যেকের স্মেল এর পারফিউম হাজির করবি, দেন আমাকে ইমেল করবি, ওকে? আমি ঠিক সন্ধ্যা 6টায় এসে চেক করব। এর নড়চড় হলে কি হবে বুঝতে পারছিস? তানভীর ভাঙা গলায় জানায়, ওকে। আফরান দরজার কাছে গিয়ে একটু আওয়াজ করে বলল, ফার্স্ট এইড বক্স আছে বাম দিকে দেখ। তানভীর আগে থেকেই আফরানের এই ভয়ঙ্কর রূপটার সাথে পরিচিত, কিন্তু কি বলবে সে তাকে? যে অসহায় মুহূর্ত তাকে বাঁচার আশ্বাস দিয়েছিল, যে তাকে করুণ মুহূর্তে আশ্রয় দিয়েছিল, যে হাজারটা বিপদ থেকে বাঁচিয়েছিল তাকে। আজকের মতো কখনো এমন ব্যবহার করেনি তার সাথে আফরান, কিন্তু যখন এমন করেছে নিশ্চিত মাথা গরম আছে আফরানের এখন কিছু নিয়ে, যেটা ওর ওপর মিটিয়েছে। এটা বুঝতে তানভীরের অসুবিধা হয়নি। হয়তো ভাবির সাথে আবারও কিছু হয়েছে, না হয় ভাবি আবারও ভুল করেছে। যতবার ভুল করে ততবারই কাউকে না কাউকে অফিসে এসে শাস্তি দিবেই, এটা তো আজ নতুন না। সেই থেকে এটা লক্ষ্য করছে তানভীর যেদিন থেকে আরিয়ার কথা জেনেছে। ঠিক সন্ধ্যাবেলা আফরান আসে।
তানভীর এক হাত অপর হাতে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। একজন লোক সবগুলোর কেকগুলো খুলে দিচ্ছে আর আফরান এক এক করে সেগুলোর ঘ্রাণ শুকছে। প্রায় 1.5 ঘন্টা যাবত এখানেই বসে আফরান একই কাজ করে যাচ্ছে। হঠাৎ করে হাতে হালকা পিঙ্ক রঙের একটা পারফিউম হাতে নিয়ে বলে উঠল, ইয়েস, এটাই। তানভীর আফরানের দিকে তাকায়। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিল বেচারা। এটার কোম্পানিতে গিয়ে খোঁজ নেই কারা কারা ইউজ করে। 1 থেকে 1.5 বছরের মধ্যে যারা যারা এটা নিয়েছে সবার নামে লিস্ট চাই কালকের মধ্যেই। তানভীর কিছুটা নয় অনেকটাই অবাক হয়, কিন্তু জিজ্ঞেস করার সাহস নেই। কি করবে এটা দিয়ে? পারফিউম নিয়ে আবার কি হলো? আফরান আর কিছু না বলে চুপ করে বেরিয়ে যায়। তানভীরও পেছনে পেছনে যায়। ড্রাইভ তো তাকেই করতে হবে। দুপুরে হাতের জন্য যায়নি, আফরানও কিছু বলেনি সেটা নিয়ে, কিন্তু এখন আবার না গেলে নিশ্চয় কপালটা পুড়তে হবে এবার। তাই দৌড়ে আফরানের আগেই গিয়ে গাড়িতে উঠে আফরান এসে গাড়িতে তানভীরকে দেখে কপাল কুঁচকে বলে, পেছনে বস। বস, আসলে দুপুরে হাতের কি বললাম শুনিসনি? পেছনে বস। তানভীর আফরানের ধমক খেয়ে পেছনে গিয়ে বসে। নিশ্চয় জরুরি কোথাও যাবে, কিন্তু পরক্ষণ তানভীরের ভাবনা পাল্টে যায়। আফরান গাড়িটা নিয়ে ঠিক তানভীরের বাসার সামনে এসে থামিয়ে বলল। তানভীর অবাক হয়, এই প্রথমবার তার বাড়িতে এসেছে। তানভীর নেমে একটু হেসে আফরানের সামনে গিয়ে বলতে লাগলো, স্যার আসুন না, আমার কথা শেষ করার আগেই আফরান গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে অনেকটা দূরে চলে যায়। তানভীর অবাক হয়ে তাকিয়ে থাকে। আফরান অবশ্য খানিকটা এমন, সেটা তার অজানা নয়। আফরান বাসায় ঢুকে সোজা উপরের দিকে যায়। পেছন থেকে জাফর সাহেব বলে উঠল, তোমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে। তুমি তোমার আস্তানায় ফিরে যাও। এই বাড়িতে কোনো পশু জানোয়ারের ঠাঁই আমি আর একটি প্রহরের জন্য দেখতে চাই না, আর না চাই তাদের ছায়াটুকু দেখতে। আফরান বিরক্তিকর দৃষ্টি যে পেছন ফিরে জাফরের তাকে তাকায়। এখন শান্তি হয়েছিস? গতকাল একবারের জন্য বলিসনি কি করেছিস আরোর সাথে? মেয়েটার অবস্থা কি হয়েছিল তুই জানিস? সত্যি করে বলতো, কি করেছিস ওর সাথে? কালকের কথা ছাড়ো আয়াস, আজ আবার মেয়েটাকে কি করেছে সেটা জানতে চাও? আমি ওই অর্ধপশু ছেলের সাথে কথা বলতে চাচ্ছি না। সোজাভাবে বলে দিতে বলো মামনিকে কি করেছে, নয়তো আজকের পর কেউ আমার সন্তান ছিল সেটাও ভুলে যাব আমি। সামিরা শুধু ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে। তার অজানা নয়, আরিয়া নিশ্চিত পালিয়েছে, কিন্তু এ কথা যদি বলে দেয় তাহলে নিশ্চয় ভায়া কিছু করে বসবে, আর আরুকে খুঁজে পেলে তীব্র থেকে তীব্র হবে। আমি নিশ্চিত আরু এমন কোথাও যাবে যেখানে গেলে তার বিপদ হবে না, কিন্তু এভাবে চলে যাওয়াটা খুবই হতাশাজনক। দুপুরে তো বোঝালো অনেক, কিন্তু উল্টো কথা শুনিয়ে দিল। আফরান কপাল কুঁচকে বলল, যে যেটার যোগ্য ওটাই করছি। এতে কারো কিছু বলার থাকলে বলো, তাতে আমার কিছু যায় আসে না। বউ আমার যা ইচ্ছে আমি করব, আপাতত কেউ বাড়াবাড়ি না করলে চলবে। দেখ আফরান, আরিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল। যা করেছিস সব বাদ দিলাম, কিন্তু মেয়েটার কথা একটু তো ভাব। কোথায় নিয়ে রেখেছিস আজ বল না। আয়ুষের কথাটা যেন আফরানের মাথায় বজ্রপাত ফেলল। আজকের কথা কেন বলছে? কি বলতে চাচ্ছিস? না বোঝার মতো কিছু বলেছে কি? কখন এসে নিয়ে গেলি? আজ তো সবাই আমরা বাসায় ছিলাম। আজ কি করেছিস ওর সাথে? দেখ, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি করছিস। আফরানের রাগটা যেন গা চড়া দিয়ে উঠল। এক মুহূর্ত দেরি না করে সোজা উপরে উঠে গিয়ে আরিয়ার রুমে গেল। ওয়াশরুম, বারান্দা সবকিছু দেখলো, কিন্তু কোথাও পেল না। হাতের মুঠো শক্ত হয়ে আসলো। সব সময় এই মেয়ে বাড়াবাড়ি, একবার পেয়ে নেই, তারপর কি হাল করব বুঝে উঠতে পারবি না। পালানোর চিন্তা সারা জীবনের মতো মাথা থেকে বেরিয়ে যাবে। উপর থেকে দ্রুত পায়ে নেমে আফরানের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চিত রেগে আছে। সামিরা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে অলরেডি। কোথায় যাচ্ছিস? আরোর কাছে? শোন, লাস্ট বার বলে দিচ্ছি, ওর গায়ে যদি হাত লাগায় আর একবার আমার চোখে যদি পড়ে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আফরান, ও এখনো ছোট, ওর সাথে। আয়ুষের
কথা শেষ করতে না দিয়ে আফরান হনহন করে বেরিয়ে যেতে গিয়েও আবার ফিরে এসে সামিরার সামনে গিয়ে বলল, পালিয়েছে তাই না? সামিরার বুক ধুকপুক করছে। আফরান আবারও গর্জে উঠে বলল, আনসামি, কোথায় গিয়েছে ও? একবার পেলে হাত পা কেটে ওটাকে কবর দিয়ে আসবো। সামিরাকে জিজ্ঞেস করতে দেখে জাফর আয়স অবাক হয়ে কিছু বলতে যায়, তার আগেই সামিরা গদগদ করে চোখ বন্ধ করে বলে দেয়, আমাকে বলেছিল পালাবে, কিন্তু আমি নিষেধ করেছিলাম। তারপর আর কিছু জানি না, কখন গিয়েছে, কোথায় গিয়েছে। আফরান গায়ের কোটটা শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। মুহূর্তের মধ্যেই আফরান বেরিয়ে যায়। মা, তুমি আমাদের বলনি কেন আরিয়া কোথায় গিয়েছে? ও পালাবে কেন? কি হয়েছে? আয়ুষ সামিরার সামনে এসে বলল, কেন বলিস না আগে? কেন দেরি করে ফেললি? বলে সামিরা ডান হাতের বাহু ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কি বলেছে আর আরু? সত্যি করে বল, কোথায় গিয়েছে? নিশ্চয়ই তুই জানিস। আরু যেহেতু বলেছে পালাবে, কারণটাও নিশ্চয়ই বলে গিয়েছে। বিশ্বাস করো ভাইয়া, কিছুই বলিনি। আর আমি আরুকে বুঝিয়েছি অনেক, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তবে এইটুকু বুঝেছি, ওর যাওয়ার কারণটা আরফান ভাইয়ের অতিরিক্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। বলেছিল অন্তত শান্তিমতো একটু বাঁচতে চাই এইসব থেকে। আয়ুষের মাথায় যেন বাজ পড়েছে। নিশ্চয়ই মেয়েটার সাথে ওই আফরান অনেক বাজে ব্যবহার করেছে, যেটা নিতে পারেনি। জাফর সাহেব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়লেন আরুকে খোঁজার উদ্দেশ্যে। আরিয়ার পরনে একটা সুতির রাউন্ড জামা, মাথায় ওড়না দিয়ে ঢেকে এক হাতে ফেইসের উপর ওড়নাটা ধরে অজানা কোনো গন্তব্যের আশায় দ্রুত দৌড়াচ্ছে। চৌধুরী বাড়ির সীমানা পেরিয়ে কয়েক মাইল শুধু দৌড়ে এসেছে, কারণ একটাই, নিশ্চিত যখন ওই সাইকোটা জানতে পারবে কোনো কিছু বাকি রাখবে না খোঁজার। সব গাড়ি ট্রাফিক করে আটকে দিয়ে চেক করবে নিশ্চিত। আর যদি একবার আবার ওনার জীবনে ফিরে যেতে হয়, তবে জীবনটা যে নরকে পরিণত হবে এক ফোঁটাও সন্দেহ নেই। নিজের মাফিয়াগিরি দিয়ে ওকে তিলে তিলে শেষ করবে। কিন্তু এত ক্ষোভ কেন আমার ওপর ওনার? এতটাই ঘৃণা কেন ওনার চোখে? তবে ভালোবাসার বিকাশ কেন ঘটিয়েছিল এইটুকু সাদামাটা মনটায়? আমি তো বলিনি, তবে এতটা করেও কেন আজ আমি ওনার চোখে এতটা নীচ? এসব ভাবতে ভাবতে কখন যে অচেনা কোনো ঘন আধার রাত্রিতে জঙ্গলে এসে পড়েছে খেয়ালই করেনি আরিয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জঙ্গলের ভেতরে প্রায় কয়েকটা লাইটার আছে। আচ্ছা, ডাকাত নেই তো আবার এই জঙ্গলে? কটা গাছের সাথে বাড়ি খেয়ে দু কদম পিছিয়ে গেল ও শব্দ করে, তখন আরিয়ার হুঁশ আসে। কপালে ব্যথার জায়গায় ঘষতে ঘষতে চারদিকটা একবার দেখে নিয়ে ভয়ে কাপা গলায় বলতে লাগলো, চেয়েছিলাম তো এমন জায়গায় আসতে, কিন্তু এখন ভয় লাগছে কেন? আরিয়া টিপটিপ পায়ে সামনে এগোচ্ছে। হঠাৎ করে কেউ পেছন থেকে আরিয়ার হাত জাপটে ধরে বলল, আরে আর সামনে যেও না, ওদিকে বিশাল নদী আছে। আরিয়া ভয়ে আটকে ওঠে, কিন্তু গলাটা পরিচিত মনে হচ্ছে। আরিয়ার মাথা থেকে বাতাসে উইড়াটা পড়ে যায়। শুকনো গলাটা ঢোক গিলে ভিজিয়ে পেছনে তাকায়। নাবিল ভাইয়া, আপনি ছেড়ে দিন আমায়, আমি যাব না ওই বাড়ি, প্লিজ যেতে দিন। নাবিল স্মিত হেসে বলল, তুমি চাইলেও আর যেতে পারবে না ওই বাড়ি। মানে? যেখানে তোমাকে কষ্ট দেওয়া হয় সেখানে আবার যেতে চাও? তুমি যেতে চাইলেও আমি কিন্তু তোমাকে ওই মাফিয়ার হাতে আর পড়তে দেব না। সত্যি বলছেন ভাইয়া? আমাকে হেল্প করবেন আপনি? কেন করব না? এত দূর অব্দি এসে পিছিয়ে যাওয়ার মতো ছেলে আমি না। আরিয়া না বোঝার মতো করে দৃষ্টি ফেলে নাবিলের চোখে। তুমি বুঝবে না। যদি ওই বাড়ি না ফিরতে চাও তবে আমার সাথে আসতে পারো, হেল্প করব। আপনার সাথে গেলে নিশ্চয়ই আপনাদের বাড়ি নিয়ে যাবেন, তখন তো এক মুহূর্তও লাগবে না ওই সাইকোটার হাতে পড়তে। আমাদের বাড়িতে তো আমি নিজেও সেদিনের পরে যাইনি, তুমি নিশ্চিত থাকতে পারো নিরাপত্তা নিয়ে। সেদিনের কথা মনে আসতেই আরিয়া থমকায়। উনি নিজেও তো এক ধরনের ডেভিল বলতে গেলে, কিন্তু জেল থেকে কিভাবে বের হলো? আচ্ছা, সেদিনের প্রতিশোধ নিতে আবার আমাকে নিয়ে যাবে না তো? আরিয়া নাবিলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে ভীত গলায় বলল, আপনিও আমাকে মারবেন তাই না? প্রতিশোধ নেবেন, এই জন্যই হেল্প করার নাম নিচ্ছেন? নাবিল আবারও হেসে বলল, প্রতিশোধ? তোমার থেকে কেন নেব?
তুমি কিছু করছো? তুমি তো কিছুই করনি আরও। তুমি ঠিক ফুলের মতোই নিষ্পাপ, মায়াবী, উজ্জ্বলতায় ঘেরা। আমি তোমার ক্ষতি করানো চাইবো না, তবে জোর করব না আসতে। বিশ্বাস না করলে ঠিক আছে, আসতে হবে না আমার সাথে। নাবিলার কথাগুলো আরিয়ার বুঝতে অসুবিধা হয়নি। কথাগুলো আরিয়ার পছন্দ হয়েছে, তবে কি বিশ্বাস করে নেব? আর তাছাড়া কোনো উপায় দেখছি না আপাতত। আজকের জন্য যাই, পরে না হয় কিছু হলে ওখান থেকে অন্য কোথাও যাওয়া যাবে। না হলে এখন এই রাত্রি যে কোথায় যাব? নাবিয়াল আরিয়ার উত্তর না পেলে আবার পেছনে হাঁটা ধরতেই আরিয়া বলল, ভাইয়া আমি যাব আপনার সাথে। নাবিল আরিয়ার দিকে না ফিরে ওভাবেই ডেভিল একটু হেসে বিড়বিড় করে বলল, আফরান চৌধুরী, তুই এবার কি করবি ভাই? জানিস, আফসোস হচ্ছে তোর জন্য। আজকের এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। এত কিছু করেছি কি শুধু শুধু? সেদিনের জবাব তুই পাবি। কালকের রাতে আমার মায়াবতীকে শাস্তি দেওয়ার ব্যাপারটা তো পরে দেখে নেব, মিস্টার মাফিয়া। আরিয়া আবারও ডাকলো, ভাইয়া কি হলো? আমি যাব তো, সত্যি বলছি। শুধু আমাকে ওই সাইকো লোকটার কাছ থেকে দূরে রাখবেন বলুন। অমন বিষাদময় ভালোবাসা আমার চাই না। সামনে ফিরে আগের অবস্থায় চেহারা স্বাভাবিক করে বলল, একদম চিন্তা করো না তুমি, তোমাকে প্রোটেক্ট করার সবটুকু দায়িত্ব আমার। এদিকে আফরান গাড়ি নিয়ে বের হয়ে যায়। যেখানে যেখানে খোঁজা সম্ভব সব জায়গায় খোঁজা শেষ অলরেডি। রাত প্রায় শেষের দিকে। এমন কোনো জায়গা বাকি রাখেনি। এই আশেপাশের সবগুলো জায়গা খুঁজে বেরিয়েছে পাগলের মতো ছন্নছাড়া হয়ে, কিন্তু লাভ হলো না। আফরানের চেহারায় ভীষণ গম্ভীর্যতা। এই বুঝি সব উগলে ধ্বংস করে দেবে? এটা কি আসলেই রাগ, নাকি কাউকে হারানোর ভয় চেপে আছে ভেতরে? চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই। যখন কিছু করতে পারলো না, ভেতরের সবটা রাগ গাড়ির দরজার গ্লাসের ওপর নিজের মুষ্টিবদ্ধ হাতটা ঘুষি মারে। কতটুকু জোরে আঘাত করলে মাইক্রোবাসের গ্লাস ফেটে যায় সেটার শক্তি নির্ধারণ করা বোধহয় সম্ভব নয়। হাত থেকে গাঢ় রক্ত টপকে নিচে পড়ছে। আফরানের মুখে কোনো ব্যথার ছাপ নেই। যেটা আছে সেটা শুধুমাত্র সবকিছু খণ্ড বিখণ্ড করে দেয়ার প্রয়াস। আয়স, জাফর সব জায়গায় গিয়ে দেখেছে, কিন্তু কোথাও নেই। আয়স সব শেষে খলিল সাহেবকেই পর্যন্ত ফোন দেওয়া হয়ে গেছে শতবার, কিন্তু ওদের ফোনও রিং হচ্ছে না। তাই আরিয়ানের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতেই সামিরা বলে উঠল, আমার মনে হয় আরিয়া বাড়িতেও নেই, পাবে না খুঁজে। ও যদি সত্যি ভাইয়ের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে বাড়ি যাবে না, আমি নিশ্চিত। আয়স রক্তবর্ণ হয়ে সামিরার সামনে গিয়ে বাহু চেপে ধরে বলল, সব কিছু তোর জন্যই হয়েছে। তখন যদি বলতি, আমরা তখন খুঁজে করলে অবশ্যই পেয়ে যেতাম। আরিয়ার যদি কিছু হয় ছাড়ব না তোকে, দেখে নিস। কতটুকু চিনিস আমায়? আহ, লাগছে তো, ছাড়ুন। আমি কি করেছি? আমি নিজেও তো চাচ্ছিলাম যেন না যায়। তাহলে আমাদেরকে কেন বললি না? তুই ইচ্ছে করেই সহযোগিতা করেছিলি, এখন আবার দরদ উঠছে কেন? ও একজন মেয়ে মানুষ হয়ে অচেনা সব জায়গাতে কিভাবে থাকবে? বিপদ হতে কতক্ষণ? সব কিছু জেনে বুঝেই করছিস, তাই না? আরও আমার বেস্ট ফ্রেন্ড হয়, কেন ওর বিপদ চাইবো আমি? আপনি কি পাগল? আয়ুষ সামিরাকে এক ধাক্কায় ফেলে দিয়ে বলল, একদম কথা বলবি না, চোখের সামনে থেকে চলে যা। সামিরার চোখে পানি ভাসে, চুপ করে রুম থেকে বেরিয়ে যায়। গত 3 দিন ধরে আফরানের কোনো খোঁজ খবর নেই। বাড়ি আসা তো দূর, অফিস পর্যন্ত যায়নি আফরান। কোথায় গিয়েছে সেটাই খোঁজ নেওয়ার জন্য আয়ুষ আফরানের অফিস অবধি গিয়েছিল, কিন্তু সব কর্মকর্তার মুখে একটাই কথা, স্যার এই 3 দিন ধরে আসেননি অফিসে। তানভীরের কথা পর্যন্ত জিজ্ঞেস করেছিল আয়ুষ, কিন্তু কারো কিছু জানা নেই। আয়ুষ ভেবেছিল আফরান হয়তো যেভাবেই হোক খুঁজে বের করবে আরিয়াকে, কিন্তু এখন তো দেখছি আফরান নিজেই নিখোঁজ হয়ে বসে আছে। সেদিন দেশে গিয়ে চাচা চাচি কাউকেই পেলাম না। আচ্ছা, কেউ ইচ্ছে করে গুম করে দেয়নি তো সবাইকে একসাথে? কথাটা ভাবতেই শিউরে ওঠে ওর শরীর। গল্পের নতুন মোড়। প্রায় 3 বছর পর আজ আফরান দেশে ফিরছে। শরীরের গঠনাকৃতি আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। বয়সের ছাপটা বোধহয় এই লোকটার চেঞ্জ হবার নয়, সেই 25-26 বছরের টকবগে যুবক মনে হচ্ছে এখনো। দেশের বাইরে থেকে কোম্পানি চালিয়ে গেছে, দেশে ফেরার প্রয়োজন মনে করেনি, একটিবারের জন্য খবর নেয়নি কারো। অবশ্য আয়ুষ
খোঁজ নিয়ে শেষে জেনেছিল আফরান জাপানে আছে, কিন্তু কখনো ফোন করে জিজ্ঞেস করার সাহস পায়নি। তার বুঝতে বাকি নেই আফরানের না ফেরার কারণ। আফরান হয়তো আজকেও দেশে ফিরতো না, কিন্তু তার কোম্পানির সাথে পাল্লা দিয়ে নাকি এসকে কোম্পানি দাঁড়িয়েছে। আবার তার কোম্পানির পাশের জমিটাতে নাকি নতুন বিল্ডিং বানিয়ে এসকে এর খ গ্রুপ খোলার ট্রাই করছে। কথাটা একদম তার পছন্দ হয়নি, তাই তো এসেছে জরুরি মিটিং করতে। অবশ্য সেটাও ল্যাপটপে ভিডিও কলে করতে চেয়েছিল, কিন্তু এসকে এর সিইও নাকি এমন মিটিং করবে না বলে ডিরেক্ট রিজেক্ট করে দিয়েছে। আফরান গাড়ি থেকে নামতেই কতগুলো মেয়ে ফোন নিয়ে ছবি তোলার জন্য কাছে আসার চেষ্টা করে যাচ্ছে। অবশ্য আফরানের চারদিকে কমপক্ষে 10 থেকে 12 জন বডিগার্ড এসব সামলিয়ে নিচ্ছে। একটার মেয়ে চিৎকার করে বলছে, স্যার, আই এম ইউর বিগ ফ্যান, ইউ আর আ গ্রেট বিজনেসম্যান অ্যান্ড ইউ আর সো হট। কথাটা কানে আসতেই আফরান বিরক্তি নিয়ে চোখ থেকে সানগ্লাসটা খুলে তানভীরের কাছে ছুঁড়ে মেরে কিছু ইশারা করে। তানভীর বাকি বডিগার্ডদেরকেও ইশারা করে দেয়। সাথে সাথে বডিগার্ডগুলো আরও সচেতনভাবে সকল ফ্যানদেরকে সামনে থেকে যেতে যেতে সাইড করে আফরানের জন্য শর্ট রাস্তা বানিয়ে দেয়। আফরান সোজা হেঁটে প্রথমে হলরুমে যেতেই সবাই দাঁড়িয়ে আফরানকে যে যার জায়গা থেকে মাথা নুয়ে ওয়েলকাম জানায়। আফরান কারোর দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে গিয়ে প্রথমেই উপরের ফাইলটা হাতে নেয়। তারপর পেপারগুলো একটু উল্টে দেখে নেয়। হাতের ঘড়িতে তাকিয়ে সময়টা পরখ করে নেয়। এখনো সকাল 10টায় বাজে। ঠিক বিকেল 3টায় মিটিং বসবে। ফাইলটা হাত থেকে রাখতেই তানভীর এসে বলে, সরি একটু লেট হলো। I want all the information about this SK group. স্যার, আসলে আপনি হয়তো ভুলে গিয়েছেন, এতগুলো বছরে সেদিন আপনি চলে যাওয়ার পর আগের সব শত্রুগুলোর কিছুই করেননি। এটা সেই কাজী শবনম যার ভাইদের আপনি মেরেছিলেন ভাবির জন্য। কথাটা মুখে রয়ে গেল। আফরান হাতের কাছে কলমটা নিয়ে ক্যাপটা খুলেই তানভীরের কাঁধে বসিয়ে দিয়ে বলল, কেমন লাগছে? তানভীর মুখের উপর 2 হাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। স্যার, ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর বলবো না। ভুল? ও গড, লাস্ট ওয়ার্নিং ভেবে নে এটাই। তানভীর কাতর গলায় বলল, জি স্যার, লাস্টবারের মতো মনে রাখবো। আফরান বাঁকা হেসে কলমটা কাঁধ থেকে তুলে আবার আগের জায়গায় রেখে দিল। তানভীর আঘাতপ্রাপ্ত জায়গায় হাত রাখে। আফরান পকেটে হাত গুজিয়ে মুখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। তানভীর এখন মাত্র আ আ বলে শব্দ করে জায়গাটা দেখার চেষ্টা করে। নিজে নিজে বলল, নিজে 1000বার ভাবির সম্পর্কে মেল চেক করবে, এটা কিছু না, কেউ নামটা নিলেই ব্যাস। তাই বলে কলম দিয়েও কাউকে এমন আঘাত করা যায়? আজ ফার্স্ট টাইম দেখলাম। সামিরা এখন ভার্সিটিতে পড়ে। একই ডিপার্টমেন্টে প্রেমাও অ্যাডমিশন নিয়েছিল। সামিরা এই শেষের 2 বছর নিজের বাড়িতেই কাটিয়েছে। সবারই জানাজানি হয়েছে বিয়ের বিষয়টা। অবশ্য জাফর সাহেব অনেক বলেছে আয়েশকে বলে বুঝিয়ে সবকিছু ঠিকঠাক করে নেবে, কিন্তু সামিরা বলে, জোর করে বাবা আর যাই হোক সংসার হয় না। ডিভোর্স পেপার রেডি করেছে, কিন্তু আজমল সাহেব আর জাফর সাহেব বুঝিয়ে বলেছে, দেখো মা, পড়াটা শেষ করো, তারপর এসব নিয়ে ভেবো। এখন ঝামেলায় জড়ানোর দরকার নেই। কথাগুলো যে আয়েশের অজানা ঠিক এমন নয়, সবকিছু আয়েশেরও জানা আছে। কিন্তু কথা হলো প্রেমাকে নিয়ে। তন্ময় বিয়ের প্রস্তুতি দিয়েও কলেজ শেষে বিয়ের দিন সে আসেনি। অনেক হাজারবার কল করেছিল প্রেমা, কিন্তু সেই নাম্বার সুইচ অফ ছিল। তবে কেন সে তার ফ্যামিলি নিয়ে এসে বিয়ের ডেট ফিক্স করেছিল। মান সম্মানের দোটানায় পড়ে সেই রাতে সামিরা সাদেকের কাছে বিনিময় করে হাত জোর করে বলেছিল বিয়েটা করে নিতে। বারবার রিকোয়েস্টে সাদেকও ফেলতে পারেনি। তাছাড়া সেও পরিস্থিতি বুঝেছিল একটা মেয়ের বিয়ের দিন বর না আসার কলঙ্কটা যে মেয়েটার জীবনটাকে নরক বানিয়ে দেবে, সেটা ভেবে বাধ্য হয়ে প্রেমাকে বিয়েটা করেছিল। অবশ্যই বিয়েতে না আসাটাই মনে হয় তার উচিত ছিল, কিন্তু প্রেমা ভাই হিসেবে অনেকবার রিকোয়েস্ট করেছিল সামিরার সাথে আসতে, তাই তো এসেছিল। বিয়ের পর বাড়িতে গেলে অবশ্য প্রেমাকে দেখে প্রথমে সাদেকের মা মঞ্জুরা বেগম অবাক হয়, কিন্তু যখন সবটা জানে তখন তিনি প্রেমাকে মেয়ের মতো গ্রহণ করে নেয়। দেখতে তো খারাপ নয়, মিষ্টি একটা চঞ্চল মেয়ে, হাতে হাতে সাহায্য করতে ভোর সকালে উঠে পড়ে। কিন্তু এখনো সাদেকের সাথে চোখ তুলে একটা কথাও বলেনি।
একসাথে শোয়া তো দূরের কথা, এক রুমে অবধি যায়নি। ব্যাপারগুলো মঞ্জুরা বেগম দেখলেও কিছু বলেন না, কারণ হঠাৎ পরিস্থিতি কেউ মানিয়ে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বিয়ের প্রায় কিছুদিন গত হওয়ার পর প্রেমা একটু আশঙ্কা নিয়েই প্রায় সাদেকের কাছে ভীত হয়ে গিয়ে জানায় সে পড়াশোনা শেষ করতে চায়, কিন্তু অনুমতি না দিলেও সমস্যা নেই, করবে না। সাদেক প্রেমার দিকে না তাকিয়েই উত্তর দেয়, ঠিক আছে, আগামী মাস থেকে আগের মতো পড়াটা চালিও। আমি শহরে থাকবো না, আমার দেশে কাজ আছে। যদি চাও নিজের বাড়িতেও থাকতে পারো অথবা হোস্টেলে। প্রেমা ভাবতেও পারেনি সেদিন সাদেক এতটা স্বাভাবিক ব্যবহার করবে। প্রেমা জানায় হোস্টেলেই থাকবো, বাড়িতে থাকার মতো মুখটুকুও রাখেনি। একটু বেশি বোঝো। প্রেমা কোনো উত্তর করেনি সেদিন, কিন্তু এখন সে হোস্টেলেই থাকে। প্রয়োজন মোতাবেক সাদেক প্রতি মাসে আসে, সবকিছু দিয়ে যায়, আর দরকার পড়লে প্রেমা মাঝে মাঝে বাড়িতেও যায়। অবশ্য সাজেদা বেগম অনেক বলেছেন থাকার জন্য, কিন্তু প্রেমা থাকে না। কোন মুখে থাকবে? মায়ের মুখে যে চুনকালি মেখে দিয়েছিল 2 বছর আগে। বড় চাচা তো টাকা পাঠিয়েই দেয়, মায়ের বেশ ভালোই চলে। আমি গিয়ে ঝামেলা বাড়ানোর দরকার নেই। এই মুহূর্তে সামিরা আর প্রেমা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। তাদের মাঝে প্রায় সময় আরুকে নিয়ে আলোচনা হয়, কিন্তু যাকে হারিয়েছে সে কি ফিরবে? আদৌ বেঁচে আছে তো আরু? কারো জানা নেই। তারা ধরেই নিয়েছে 3 বান্ধবীর এক বান্ধবীরও কপাল ভালো না, নয়তো কালো ছায়ার আভাস হতো না, এমন মরুময় জীবন কাটাতে হতো না। একে অপরের জীবনের সঙ্গে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত আবেগপ্রবণ হয়ে প্রকাশ করে। আরও যদি থাকতো হয়তো মুহূর্তগুলো আনন্দময় হতো, তাই না? ঠিক বলেছিস। আচ্ছা, আরুর মা বাবা এখন আছে এখানে? আসে খোঁজ নিতে। পুলিশরা তো জানিয়ে দিয়েছে এই কেস ডিসমিস করতে, কিন্তু আরুর বাবা মা তো আমার বাবা আর ওনার বাবার সাহায্যে এই কেসটাকে দাঁড়িয়ে রেখেছেন। ওপর থেকে এখনও কেসটাকে চলমান রাখার ডিসিশন জানিয়েছে। আরুর এখনও কোনো খোঁজ মেলেনি। আচ্ছা, আপু আবার নিজেকে... এটুকু বলতেই ক্যাম্পাসের মাঝ বরাবর 3টে ব্র্যান্ডের গাড়ি এসে থামে। গাড়ির শব্দ শুনে সামিরা প্রেমা পেছন ফিরে তাকায়। পেছনে 2টো গাড়ি থেকে মোটাসোটা কজন লোক নেমে সামনের গাড়িটার কাছে এসে দরজা খুলে দিয়ে আবার পাশে দাঁড়ায় স্ট্রং হয়ে। সামিরা প্রেমা গোল গোল চোখে তাকিয়ে আছে। আচ্ছা, কোনো সেলিব্রিটি এসেছে নাকি? কোনো রাষ্ট্রীয় কোনো লোক এসেছে? আগেও এমন এসেছে স্যারদের বাস দিতে, কিন্তু এমন ব্র্যান্ডের গাড়িতে নয়, নর্মাল কয়টা মাইক্রোবাস শুধু। আচ্ছা, এই সামনের গাড়িটার নাম কি রে? আমিও তো জানি না, কে এসছে হঠাৎ আবার? শুধু পড়ালেখা নিয়ে মনে হয় এদের ঘাটাঘাটি না করলে হয় না, যত সব। গাড়ি থেকে নেমে আসে একটা মেয়ে, গায়ে সাদা রঙের কোট পরা, পরনে কোটের সাথে মিলিয়ে প্যান্ট, পায়ে ধূসর রঙের, চোখে ঝিলিক মারার মতো হিলস পরা, কিন্তু টাই নেই, মুখে মাস্ক পরা। চোখের চশমাটা মনে হয় পাওয়ারি চশমা হবে, দেখেই বোঝা যাচ্ছে। চুলগুলো এতটাও বড় নয়, কোমর থেকে একটু উপরে ছেড়ে দেওয়া, আবার কিছু চুল কপাল ঘিরে, আবার কিছু সামনের দিকেও ফেলে রেখেছে। সামিরা প্রেমা এক দফা ক্রাশ খায়, নিচ থেকে মাথা অবধি দেখে হা হয়ে তাকিয়ে আছে। মেয়ে হয়েও মেয়ের উপর ক্রাশ কিভাবে খায়? নিশ্চয়ই মাত্রা অতিরিক্ত চোখে পড়ার মতো ফ্যাশন স্টাইল। গায়ের রংটা তো ফর্সার মধ্যে হলদে টাইপ মনে হচ্ছে। নিশ্চয়ই সবসময় স্কিন কেয়ার করে, বডি ফিগার একদম স্মুথ। নিশ্চিত মেয়েটা এক্সারসাইজও করে সবসময়। কি রে, কি দেখছিস? আমি যা দেখছি তুইও তাই দেখছিস নাকি? সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। মেয়েটা কি জাপানি নাকি এশিয়ান? সে যাই হোক, কিন্তু এখানে কেন? এখন তো অ্যাডমিশন চলছে না? চল একটু দেখে আসি বলে দাঁড়ালো 2জন। একজন মাথার উপর ছাতাটা ধরে আছে, আর 3জন পেছনে মেয়েটার সাথে হাঁটছে। অনেক সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের মাঝে কানাঘোষা শুরু হয়। কিছু ছেলে তো দৌড়ে এসে ছবি তোলা শুরু করে দিয়ে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, আর ইউ নিউ স্টুডেন্ট ইন আওয়ার ভার্সিটি? 2টো গার্ড সামনে এসে ছেলেদের সরিয়ে দিতে দিতে লাগলো। তার মাঝে ভার্সিটির দায়িত্বশীল ওয়াহিদ স্যার এসে ছাত্রদেরকে বলতে লাগলো, প্রেস্টিজ নষ্ট করো না, এখান থেকে যাও। স্যারের ধমকে সবাই সাইড হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু ছবি তোলা যেন শেষ হচ্ছে না এদের। কাম অন ম্যাম। একজন গার্ড বলল, ম্যাম বলে দিয়েছেন যেন ভার্সিটির স্যার অ্যান্ড ম্যামরা নাম ধরেই ডাকি। ওয়াহিদ মুখে হাসি রেখে বলল, আসো ভেতরে, তোমার জন্যই অপেক্ষায় ছিলাম শ্রাবণী।
আগে থেকেই কল দিয়ে বললেই তো কিছু আয়োজন করতে পারতাম। হঠাৎ করেই বললে আসছো। শ্রাবণী ডান হাতটা পাশের বডিগার্ডের দিকে বাড়িয়ে দিলে কিছু কাগজপত্র তুলে দেয়। শ্রাবণী একবার পেপারগুলো দেখে নিয়ে ওয়াহিদ স্যারের হাতে তুলে দেয়। ভেতরে এসো না, কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? শ্রাবণী চুপ করে দাঁড়িয়ে থাকে। একজন গার্ড বলল, ম্যাম ভেতরে যাবেন না, এগুলো একবার দেখে নিন, লেট ইচ্ছে। ওয়াহিদ স্যার দ্রুততা নিয়ে পেপারগুলো যে চোখে চোখে রাখলো। সত্যি তুমি এবার ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করবে? শ্রাবণী এখানে এসে প্রথম মুখ খুলল। ইয়েস বলে হাত ঘড়িটার দিকে তাকালো। ওয়াহিদ কিছু বলতে যাবে তার আগেই একজন গার্ড বলল, ম্যামের সময় হয়ে গিয়েছে, যেতে হবে। শ্রাবণীও চুপ করে ওয়াহিদকে পেছনে ফেলে গাড়ির দিকে যাওয়া ধরল, কিন্তু চোখ আটকা একটু দূরে সবার পেছনে দাঁড়িয়ে থাকা প্রেমা আর সামিরার দিকে। সেকেন্ড কয়েক এভাবেই তাকিয়ে থেকে পর মুহূর্তে চশমাটা খুলে হাতে নিয়ে আরেক মুহূর্ত তাকিয়ে দেখে নেয় সামিরা আর প্রেমার চোখও সেদিকেই আছে। চোখাচোখি হচ্ছে চোখ জোড়া, কোনো প্রতিক্রিয়া নেই কারো। শ্রাবণী হঠাৎ করেই আবার মাস্কের উপর চশমাটা পরে নিয়ে গাড়িতে পা বাড়ায়। গাড়ি স্টার্ট দিতে শ্রাবণী গ্লাসটা খুলে দিয়ে আবার চোখ রাখে সেদিকেই। কত কথা লুকিয়ে আছে এই দৃষ্টিতে, অজানা কত অতীত রয়ে গেছে 3 বছরের ব্যবধানে। কখনো কি আবার আগের মতো দিনগুলো ফিরে আসবে না? হয়তো আসবে না। অতীত ভুলতে গিয়েই তো নিজেকে এতটা পরিবর্তন করতে হলো। একটু ভুলের জন্য আবারও সে ফিরে যেতে চায় না আগের জায়গাতে, যেখানে নিজের ভালোবাসার মানুষটির হাতেই রেপ হতে হয়েছে। কালো রাতটার কথা কি আদৌ ভোলা যায়? মা বাবা সবকিছু উৎসর্গ করে দিয়েছিল আমি আবারও আগের অবস্থায় যাওয়ার জন্য, সেটা আবারও দ্বিতীয়বার কখনো হবার নয়। তারপর হাতের পেপারগুলো দেখেই মাথাটা যেন উগলে গেছে। হোয়াট দ্য ননসেন্স! এসব কি? আমাকে আগে কেন জানানো হয়নি? বলেই হাতের পেপারগুলো সামনের লোকটার দিকে ছুঁড়ে মারল শ্রাবণী। সামনের লোকটা মাথা নিচু করে বলল, সরি ম্যাম, বড় ম্যামের পক্ষ থেকে জানানো নিষিদ্ধ ছিল। শ্রাবণীর আগে কিরমির করতে করতে বলল, সবগুলো অর্ধ গর্ধবকে চাকরিতে কে রেখেছে? পেছন থেকে শ্রাবণীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মায়া বলল, ম্যাম বড় ম্যামের সাথে কথা বলে দেখুন, আমারও মনে হচ্ছে উনি নিষেধ করেছিলেন। শ্রাবণীর মাথার ক্যাপটা খুলে ছুঁড়ে মারে সামনের দিকে। শরীর কাঁপছে রাগের তাড়নায়। এমন সময় কেউ দরজা নক করে ভেতরে আসলো। শ্রাবণী দৃষ্টি সেদিকে ফেরালো। নাবিল একটা টি শার্ট পরে ওপরের শার্টের বোতাম ছেড়ে দিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে রেখে আস্তে আস্তে বলল, কি হয়েছে? নাবিলকে দেখেই সবাই রুম থেকে চুপ করে বেরিয়ে যায়, মায়া সহ। নাবিল কাচের জানালাটার ওপর পর্দা টেনে দিয়ে দরজাটা লক করে সেটার ওপরও পর্দা টেনে দিয়ে শ্রাবণীর সামনে এসে বলল, দেখে মনে হচ্ছে রেগে আছো, কি হয়েছে? এনি প্রবলেম? শ্রাবণী এই মুহূর্তে শান্তভাবে কথা বলতে ইচ্ছে করছে না। আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে? আপনিও কেন আমাকে জানাননি? ওয়াই? আই এম সরি। কিসের কথা বলছো ঠিক বুঝলাম না, আর আগে শান্ত হও। বলে টেবিলের ওপর থেকে গ্লাসের পানিটা শ্রাবণীর দিকে এগিয়ে দিল। শ্রাবণী সেটা নিয়ে ঢকঢক করে গিলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আপনি তো নিশ্চয়ই আগের থেকে জানতেন তাই না, যে ওই কোম্পানিটা ওই কুৎসিত লোকটার? তাহলে আমাকে কেন বলেননি আগে? নাবিল স্মিত হেসে নিচ থেকে ক্যাপটা খুলে শ্রাবণীর মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তুমি তো স্ট্রং আরো, তাহলে এমন রেগে যাওয়ার কি আছে? তুমি যে নিজেকে পরিবর্তন করেছো সেটা পরীক্ষা করার জন্যই তো বলিনি। তুমি যদি আফরানের সামনে নিজেকে সামলাতে পারো, নিজের আগের রূপটা কন্ট্রোলে রেখে বর্তমান রূপটা দেখাতে পারো, তবেই তো 100% শিওর হোক যে তুমি সিরিয়াসলি চেঞ্জ হয়েছো, কোনো পিছুটান নয়। ডোন্ট কল মি আরু। আর কতবার বলবো আপনাকে ওই নামটা আমার ঘৃণা হয়। আমি ওই লোকটার সামনে কখনো যেতে চাই না, সেটা কি আপনি জানেন না? জেনে বুঝে কেন মিটিং এর আয়োজন করলেন? দেখো, তুমি নিজের যোগ্যতায় কিছু করতে চেয়েছিলে, আমি শুধুমাত্র তোমাকে একটা পথ তৈরি করে সুযোগ করে দিয়েছি। এমন কিছু চেয়েছিলে যেখানে আফরানের সাথে কোনো কন্ট্যাক্ট থাকবে না,
এতদিন সেটাই হচ্ছে, কিন্তু ওখানে বিল্ডিংটা হতে দিচ্ছে না আফরান। এতে করে আমাদের প্রবলেম হচ্ছে। এখন তুমি যদি চাও ঠিক আছে, জমিটা এভাবেই পড়ে থাকো, লস হোক, তবে আমি বলবো সেটাই হবে। তোমার কথার বাইরে যাব না। আর এসকে কোম্পানির সিইও হয়েছ নিজের যথেষ্ট যোগ্যতার কারণে। কতবার পুরস্কার পেয়েছো নিজের কাজের জন্য, সেটা কি মিথ্যে? আর মিটিংটা তুমি অ্যাপ্লাই করে দিয়েছো আগেই। এখন যদি সেটা ক্যান্সেল হয়ে যায় কি হবে বুঝতে পারছো? তবু বলছি, তোমার ইচ্ছে না হলে ঠিক আছে যেও না। যাই হোক, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই চাই না আরও। আরিয়া কি যেন একটা ভেবে বলল। ওকে ফাইন, আমি যাব সেখানে। আপনার উপকার ভোলার মতো নয়। আমি চাই না এই গ্রুপের কোনো লস হোক। নাবিল কপাল কুঁচকে বলল, আবার এসব বেহুদা কথা বলছো? আমরা তো ফ্রেন্ডস, তাই না? আমার কিন্তু আবার খারাপ লাগলো। আরিয়া মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, সরি, আমি তো এমনি বললাম। আবারও সরি? যাও, তুমি খুব। এটুকু বলতে আরিয়া হুহু করে হেসে বলল, আপনার এই বাচ্চামুগুলো ভালো লাগে আমার। এবার নাবিলও হাসতে লাগলো। তোমাকে হাসানোর জন্যই তো এমন করি আরো। কত মিষ্টি দেখতে তুমি, কিন্তু তুমি হয়তো কিছুই বোঝো না। কবে তোমাকে নিচের করে পাবো আরো, কবে বুঝবে? ঠিক 3টা বাজে মিটিং সবাই উপস্থিত হয়েছে। চৌধুরী গ্রুপ আর এসকে গ্রুপের সবাই এসেছে, কিন্তু অপেক্ষা করছে আপাতত আফরানের জন্য। সবাই তো জেনেছে মিস্টার চৌধুরী এসেছে দেশে, কিন্তু আসছে না কেন এখনো? মিসেস শবনম প্রশ্ন ছুড়ে মারল স্নেহার দিকে।